নিজের দল নিজের দলের পতন বা অধপতন অথবা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বা কাদের কোথায় আছেন জানা গেল, শোনা গেল, বোঝা গেল। একটা সাক্ষাৎকার প্রকাশ হয়েছে, সেটা হলো ইন্ডিয়ার সংবাদ মাধ্যম দ্য ওয়ালে তার এক্সিকিউটিভ এডিটর তিনি কমল সরকার লোক, তিনি ইন্টারভিউ করেছেন এবং ভিজুয়াল ইন্টারভিউ না, অডিও ইন্টারভিউতে ওবায়দুল কাদের অনেক কথা বলেছেন এবং 5 ঘন্টা বাথরুমে লুকিয়ে থাকার একটা কাহিনী তিনি তুলে ধরেছেন। ওবায়দুল কাদের ইন্টারভিউ পুরোপুরি আমরা শুনেছি, পুরোটা শুনেছি এবং দৈনিক মানবজমিনে ইন্টারভিউটা প্রকাশ হয়েছে, সেই ইন্টারভিউটাও পুরোপুরি পড়ে দেখেছি এবং সেসব পড়ার পরে আমার একটা উপলব্ধি হয়েছে, কিছু একটা জিনিস অবজারভেশন হয়েছে। আমার ধারণা যে আপনারা অনেকে এটার সঙ্গে একমত হবেন। ওবায়দুল কাদের তার ইন্টারভিউতে বর্ণনা দিয়েছেন, ওই দিনের লোমহর্ষক এই বর্ণনা আওয়ামী লীগের বহু নেতার ক্ষেত্রে, শত শত হাজার হাজার নেতার ক্ষেত্রে একই ঘটনা আছে। বাথরুমে লুকিয়ে পালিয়ে থাকা, কার্নিশে পালিয়ে থাকা, ছাদের চিলেকোঠায় পালিয়ে থাকা বহু নেতা আমি জানি, বহু এমপির কথা জানি, বহু মহিলা এমপির কথা জানি, যে এইসব গল্প স্বল্প আমরা অনেক শুনেছি। গল্প বলতে আমি মিথ্যা বলছি তা না, এগুলো আসলেও গল্প আকার। নিশ্চয়ই কোনো একটা দিন এই নেতারা তারা এগুলো নিয়ে লিখবেন, সিনেমা হবে, গল্প হবে, ডকুমেন্টারি হবে। ওবায়দুল কাদের সংসদ ভবনের আশেপাশেই কোনো একটা বাসায় আশ্রয় নিয়েছিলেন তার স্ত্রী সহ, এবং তাকে গিয়ে কয়েকজন ছাত্র ধরে ফেলে বলতে ওই বাসায়ও হামলা দেওয়া হয়, যে বাসায় ওবায়দুল কাদের ছিলেন। সেই বাসায় গিয়ে খুঁজতে খুঁজতে বাথরুমে গিয়ে একসময় ওবায়দুল কাদেরকে পাওয়া যায়। ওবায়দুল কাদেরের স্ত্রী কাকুতি মিনতি করে তিনি অসুস্থ এটা বলার পরে কিছু ছাত্রের মন গলে, তারা তাকে মাথায় বিপ্লবের ওই, তখন তাদের লাল বিপ্লব, সেই বিপ্লবের একটা ফ্ল্যাগ মাথায় দিয়ে মাস্ক পরিয়ে অসুস্থ চাচাকে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছি বলে অন্য ছাত্র জনতাকে তাদেরকে ফাঁকি দিয়ে একটা অটোতে ইজি বাইকে করে ওবায়দুল কাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। তারপরে নাকি 3 মাস ওবায়দুল কাদের আবার দেশে ছিলেন এবং তিনি দাবি করেছেন যে ওই 3 মাস তিনি তার দলের জন্য কাজ করার চেষ্টা করেছেন। আমার কাছে এই জায়গাটা একটু খটকা লেগেছে, হয়তো মনে মনে ভেবেছেন। তারপর তিনি কলকাতায় গেছেন, কলকাতায় আশ্রয় নিয়েছেন, সেখানে আছেন। আমার কাছে ইন্টারেস্টিংলি মনে হলো যে এই ভদ্রলোক আওয়ামী লীগের যারা এখনো দেখি সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছে, আমরা তো দীর্ঘ 1.5 যুগের উপরে, 1.5 যুগের মতো সময় আমরা সোশ্যাল মিডিয়ায় আছি। সোশ্যাল মিডিয়ায় দেখি যে আওয়ামী লীগের নেতা কর্মী এবং যারা এগুলো দেখছেন, ওবায়দুল কাদের কথাবার্তা শুনছেন, তারা বলছেন যে আপনি 9 মাস চুপ করেছিলেন, চুপ করেই থাকেন, এটাই ভালো, আপনার কথা বলার দরকার নেই। কারণ আওয়ামী লীগ শাসনের সময় এই ওবায়দুল কাদের তিনি কতটা দম্ভ অহমিকায় ভুগতেন, অহংকারে ভুগতেন, এটা দেশের মানুষের উপরে যেসব তার ব্যাপার সেপার তার চেয়ে বেশি, বা বিএনপির উপরে, জামাতে ইসলামের উপরে যা ব্যাপার সেপার তার চেয়ে তার নিজ দলেরই অঙ্গ সংগঠন যেগুলো ছিল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেত্রীরা, তারা খুব ভালো জানেন কিভাবে তাদের উপরে এবং তাদের দলকে, তাদের সংগঠনকে ইনএক্টিভ করা হয়েছে। ওবায়দুল কাদের দাবি করেছে তিনি নাকি গণ অভ্যুত্থান বা ছাত্রদের যে আন্দোলন, এটা দমানোর জন্য ছাত্রলীগকে কোনো নির্দেশ দেন নাই। তো নির্দেশ দেন নাই, আপনি আর কি করেছেন? সেই আন্দোলন আপনি গ্রাহ্য করেছিলেন। তার একটাই সাফাই যে নেত্রী যা বলেছে আমি তাই করেছি, এখনো সেখানে তিনি এগোচ্ছেন। আমার কাছে মনে হয়েছে একটা পরাজিত, পতিত, হতাশ এবং দিকবিদিক শূন্য, অসুস্থ এক সৈনিক, সে যা হাপিত্তিশের কথাবার্তা বলেছে তার এই ইন্টারভিউতে। সবচেয়ে আমার কাছে যেটা চোখে পড়েছে, তাকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগের অন্য নেতারা এখন চিন্তা করে যে সামনে সেক্রেটারি কে হবে দলের, এবং আপনাকে বাদ দেওয়ার কথাবার্তা বলে। এইটা শুনে তিনি মোটামুটি রিয়েক্টই করেছেন যে এইগুলা দল এখন এইসবের কামড়াকামড়ির নাকি এখন সময় না, এখন হচ্ছে দেশের চিন্তা করতে হবে, দলের চিন্তা করতে হবে, দলকে আবার ক্ষমতায় নেওয়া যায় কিভাবে, সেই সব চিন্তা করতে হবে। মানে এইরকম একটা পরাজিত ফেলটুস সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মতো দলের, তিনি এখনো খায়েশ রাখেন তিনি সাধারণ সম্পাদক থাকবেন বা থাকতে চান, এইটা মোটামুটি তার ইন্টারভিউ ধরে বোঝা গেছে। আমরা আবারও বলবো, ওবায়দুল কাদের বাংলাদেশের জন্য এখন আর কোনো ইস্যু না। আওয়ামী লীগ বা শেখ হাসিনা, সেগুলো নিয়ে মানুষ বহু আলোচনা করে, বহু কথাবার্তা হয়। সরকারি একটা তটস্থ অবস্থা, যে কোনো কিছু হলেই বলে এই আওয়ামী লীগ আসছে, এই আওয়ামী লীগ চলে আসলো, এই আওয়ামী লীগ এটা করছে, আওয়ামী লীগ দেশকে, আওয়ামী লীগ নিষিদ্ধের পরে দেশে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, সেটা ডিফারেন্ট। কিন্তু সেই জায়গায় এসে ওবায়দুল কাদের এই জায়গাটা আওয়ামী লীগের মানুষের মধ্যেই মনে হয় যে একটা অ্যালার্জিটিক একটা নাম হিসেবে পরিণত হয়েছে কিনা। এবং তার ইন্টারভিউ দিয়ে সামনে আসাটা আমার মনে হয় যে এই যে বর্তমান দেশের যে রাজনৈতিক পরিস্থিতি,
এবং এই পরিস্থিতির মধ্যে কিছু হবে যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে এই সময় সামনে আসাটা উদ্দেশ্যমূলক এবং ইন্ডিকেট করে যে আগামীতেও আওয়ামী লীগ আসলে এই ওবায়দুল কাদেররাই কি মানে আসলে বলতে ক্ষমতায় আসে না, কোনোভাবে ধরেন দেশের বাইরে থেকেও তারা যদি অ্যাক্টিভিটিস চালায় তাহলে ওবায়দুল কাদেররাই কি আবারও সেই জায়গায় থাকবে না, যেটা দেশের মানুষের আপত্তি। ওবায়দুল কাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো ক্ষমা চান না, আপনাদের অনেক ভুল ত্রুটি আছে, আপনারা দুঃখ প্রকাশ করেন না। আবার ওবায়দুল কাদের বললেন, মানে এটা পাশ কাটিয়ে গেছেন একরকম। সুতরাং বাংলাদেশের রাজনীতি যারা করেন, রাজনীতিবিদদের আমরা যখন বলি আমরা গড়পড়তা সবই বলি, দেশের আজকের এই অবস্থা, ডক্টর ইউনূস তো শেষ মুহূর্তে আইসা ভজকট লাগায় একটা বিতিকিচ্ছির অবস্থা, এটা আর তুলনা দেওয়ার কিছু নাই। কিন্তু মূল প্রবলেমটা তো করে গেছে বাংলাদেশের দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এবং সেইটাই কাটায় উঠতে গিয়ে এখানে যদি আপনি এখন মানে এমন কোনো মহিরুহ মানুষ হিসেবে নোবেল বই বিজয়ী কেন, নোবেল প্রাইজ যিনি আবিষ্কার করেছেন তাকেও যদি আইনা বসান বাংলাদেশে সমাধান করার